জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি একথা বলেন। কোনো মহল থেকে হত্যার সুষ্ঠু বিচারের সহযোগিতা চেয়েও পায়নি বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত বিচার করার আহ্বান জানান সাম্যের বড় ভাই। রাজনৈতিক ফায়দা হাসিল যেন কালক্ষেপণ না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান সাম্যের স্বজনরা। গত মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় একটা সদস্য আছেন। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। সাম্য হত্যার দ্রুত বিচার দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী ছাত্র শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলন সমাবেশের খবর জানাতে সকাল থেকেই সহকর্মী মশুর অনেক আছেন ঢাকা ক্যাম্পাসে। চলে যাচ্ছি তার কাছে। অনেক সমাবেশে এসে বিস্তৃত কথা বলেছেন, তার বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা কোনো কথা বলেছেন কিনা, আর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা। একটু প্রথমে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ থানার ভেতরে অফিসার্স ইনচার্জের রুমে, এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসে একে একে প্রশ্নবিদ্ধ করছে, জর্জরিত করছেন শাহবাগ থানার অফিসার্স ইনচার্জকে। তাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তাৎক্ষণিক যে সমস্ত প্রতিক্রিয়াগুলো হওয়ার বা নেওয়ার কথা ছিল পুলিশের, সেই সমস্ত প্রতিক্রিয়াগুলো নিতে কেন ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে যেদিন ঘটনাটা ঘটে, যে রাতের বেলার 10:30টার সময়, সেই সময় সাম্যকে নিয়ে তার বন্ধুরা যখন হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পুলিশের হাতেও বুঝিয়ে দেওয়া হয়েছিল আসামিদেরকে, কিন্তু তারপরেও আসামিদের হাত থেকে আসামিরা রক্ষা পেয়ে যায় পুলিশের হাত থেকে এবং তারা চলে যায় হাসপাতালে। তো তাদের প্রশ্ন কিভাবে তারা সেটা করতে সক্ষম হয়, এবং পুলিশ যেমনটা বলছেন যে তারা তদন্ত করে আসলে তাদেরকে গ্রেফতার করেছেন, সেই ব্যাপারেও তারা দ্বিমত প্রকাশ করেন। তারা বলেন, আমরাই আসামিদেরকে ধরে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। এই ব্যাপারে আপনাদের যে সিদ্ধান্ত, যে মতামত, সেই মতামতগুলো জানান। তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও ব্রিফিং চলছে এবং যে কথোপকথন, প্রশ্নোত্তর, সেটা চলছে। সকালের প্রসঙ্গটা যদি আপনাকে একটু জানিয়ে রাখি তাওহিদ, ঠিক সকালবেলা 11:30টার সময় অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে তারা কিন্তু শুরু করেন তাদের যে বিক্ষোভ, তাদের যে সমাবেশ, সেই জায়গাগুলো, এবং সেখান থেকে তারা জানাতে থাকেন একে একে তাদের যে ক্ষোভ, তারা সেটা জানাতে থাকেন। পাশাপাশি তাদের যে দাবি, দ্রুত বাকি যারা ছিলেন, বিশেষ করে 12 থেকে 14 জনের কথা বলা হচ্ছে যারা আসামি হিসেবে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা আছে, তাদেরকে গ্রেফতার করার যে দ্রুত প্রতিক্রিয়া বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ করা হয়, সেই দাবি একে একে জানাতে থাকেন। এরপরে নিয়াজ আহমেদ খান, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি তাদের সঙ্গে সহমত জানিয়ে সেখানে আসেন এবং তিনিও বক্তব্যে বলেন যে সর্বস্তরের সর্ব জায়গা থেকে তারা সহায়তা পেয়েছেন, কিন্তু তারপরেও কিছু কিছু মহল থেকে তারা মনে হচ্ছে সহায়তা পাচ্ছে না। সে কারণেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বিকেলবেলা তারা 4টার সময় অধিবেশনে বসবেন এবং সেখানে আলোচনাতে তারা আরও যাতে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ হয়, সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন এবং সেই কামনাটুকু তারা সরকারের কাছেও রাখবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাহিদ, এই ছিল এখন পর্যন্ত শাহবাগ চত্বর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সবুজ প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সবশেষ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র পদে শপথের দাবিতে উত্তাল নগর ভবন এলাকা। ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কর্পোরেশনের নাগরিক সেবা। এদিকে সকালে এখন টিভিকে টেলিফোনে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবেন সেভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক সেবাগুলো আপাতত বন্ধ আছে বলে জানান তিনি। বলেন, আইনি প্রক্রিয়া হওয়ার কারণে এখানে প্রশাসকের করণীয় কিছুই নেই।
এদিকে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি করেন। পঞ্চম দিনের মতো ইশরাকের মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেছে তার সমর্থক ও অনুসারীরা। সকাল 9টার বিক্ষোভ শুরু হলে 10টার দিকে ডিএসসিসির প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল নগর ভবনে প্রবেশের সময় ফটকের তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজ নগর ভবন ঘুরে দেখা যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নগর ভবনে যাওয়ার প্রধান গেটেও তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। না, এগুলো তো আসলে এখন চলছে না, যেহেতু তালা মারা পুরো ভবনেই আমাদের অফিসাররাও কেউ ঢুকতে পারছে না, তো তার কোনো কাজকর্ম এগুলো করছে না। না, এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা ওকে পান। আর বিষয়টা যেহেতু আইনি প্রক্রিয়া, এখন এটা বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে, তারা যে নির্দেশনা দিন আমরা সেভাবে কাজ করবো। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার। এটা আমাদের প্রাণের দাবি। ঢাকা দক্ষিণ শ্রীমঙ্গল সকল কর্মচারী প্রাণের দাবি এইটা। মেয়র ছাড়া অফিস নাই, আমাদের কর্মকাণ্ড স্থবির। আমরা যে নাগরিক সেবামূলক যে কাজগুলো করি, সেই কাজগুলো করতে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, এটা মেয়র ছাড়া আসলে সলভ করা সম্ভব না। বর্তমান যে সিচুয়েশন, মন্ত্রণালয় যা ইশরাক সাহেবকে দেয় নাই, ঠিক আছে, আমরাও তো আজকে সিটি কর্পোরেশনে মনে করেন অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের কর্মচারী ভাই বোনেরা বা কর্মকর্তা ভাইয়েরা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, যার কারণে আমরা একটা কারণে দাঁড়াইছি। আর দ্বিতীয় কারণ হলো আমরা ঢাকাবাসীর সাথে একমত। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রুটম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। আশাবাদ জানান, দ্বিমত বিষয়গুলো নিয়ে দ্রুত সমাধান হবে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যের জামায়াতে ইসলামের বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকেদের উপর হামলা হচ্ছে, তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন নায়েবে আমির। আর কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক, আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি উপমহাপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারিসহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সাথে তার আয়কর নথির সাথে বাস্তবে তার সম্পদের হিসাবও মিলিয়ে দেখবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটসহ একাধিক অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যেই পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে প্রকাশ্যে গুলি করে জুলাই আগস্টের গণহত্যাকারীদের হত্যার
মামলার সাবেক আনসার সদস্য ওমর ফারুক এবং সাভারের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ব নির্ধারিত শুনানিতে আসামিদের আদালতে হাজির করতেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। প্রসিকিউশন আরও জানায়, এ মামলায় সুষ্ঠু তদন্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কাছে আরও সময় চাওয়া হবে। আসামিদের বিরুদ্ধে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যার অবৈধভাবে মারণাস্ত্রের ব্যবহার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। টানা চতুর্থ দিনের মতো চলছে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। সংস্থাটির 2 ভাগ করে জারি করা অধ্যাদেশে বাতিলের দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকালে এনবিআর কর্মকর্তা অফিসে প্রবেশের পর প্রতিবাদী কর্মসূচি কলম বিরতি শুরু করেন তারা। এ সময় সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে একমত পোষণ করলেও সংস্কারের নামে পুরো রাজস্ব ব্যবস্থায় আমলাতন্ত্রের প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে রাজস্ব বোর্ড ভেঙে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ করার আগে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল বলেও জানানো হয়। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরের বন্ধে রয়েছে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি। এমন অবস্থায় বেনাপোল, ভোমরা, আখাউড়া, বাংলা বান্ধা, সোনা মসজিদ সহ বেশিরভাগ স্থলবন্দরে আটকে আছে নানা পণ্যবাহী ট্রাক। হঠাৎ নিষেধাজ্ঞার কারণে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে বন্দরে পড়েছেন বিপাকে। এর আগে শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এর ফলে কেবল মহারাষ্ট্রের নবসেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশ অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম দিয়ে ফলের স্বাদযুক্ত কার্বনেট পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করে তৈরি পোশাক খাত খুব বেশি ক্ষতির মুখে পড়বে না বলে মন্তব্য করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এখন টিভিকে তিনি আরও জানান, ঈদের লম্বা ছুটিতে শিল্প কারখানার অন্য সঠিক নির্দেশনা থাকা উচিত ছিল। স্থলপথ দিয়ে তাদের দেশে আমাদের রপ্তানি বন্ধ করাতে পোশাক শিল্প খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমাদের টোটাল ইন্ডিয়াতে টোটাল রপ্তানির হয়তো ম্যাক্সিমাম 30% কি 35% আমাদের স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি হয়। আমরা শ্রম মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে বলেছি যে আপনারা এটাকে একটু ক্লিয়ার করে দেন যে এই সরকার ঘোষিত 10 দিনের ছুটি শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। শিল্প কলকারখানার ছুটি নির্ধারিত হবে শ্রম আইনের নির্দেশনা মোতাবেক। এই কথাটা বলতে শ্রম মন্ত্রণালয়ের কি অসুবিধা হলো এটা আমাদের কাছে বোধগম্য নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 17 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় জনপ্রিয় এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের উঁচু মাস্তুলের সংঘর্ষ হয়। নিউ ইয়র্ক শহর জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, এই সংঘর্ষে ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি, তবে সেতুর ধাক্কা লেগে জাহাজের মাস্তুলের বেশ কিছু অংশ ভেঙে গেছে। এ সময় আহত হন অনেকেই। মেক্সিকো নৌবাহিনী নিশ্চিত করেছে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। গাজা উপত্যকায় নতুন করে বড় পরিসরে আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আগ্রাসনে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসিতেও 36 জনের প্রাণ গেছে। ইসরায়েলের বোমা হামলায় শুধু দিনের বেলাতেই নিহত হয়েছেন
78 জন। শনিবার থেকে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর 24 ঘন্টায় অন্তত 150 ফিলিস্তিনির প্রাণ গেছে। শনিবার থেকে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে অন্তত 300 ফিলিস্তিনি। 48 ঘন্টায় বাস্তুচ্যুত হয়ে গেছে 3 লাখ মানুষ। হামাস নির্মূলের নামে ইসরায়েল ফিলিস্তিনিদের শেষ করতে উঠেছে এমন অভিযোগও। এমন অবস্থায় শনিবার আলোচনার পর নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে হামাস। এতে বন্দীদের মুক্ত করার প্রস্তাবও রয়েছে। গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টা পরে শুরু হয় এই যুদ্ধবিরতি আলোচনা। এবার খেলার খবর। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই নামবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবরা। ভারতের অরুণাচলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আসামে মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও পরে ম্যাচেই ভুটানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আর নেপালকে 2-1 গোলে ধরাশায়ী করে আসরে প্রথম ফাইনালটি হয় দেশের যুবরা। তবে শিরোপার কাছাকাছি এসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। যুব সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তবে এর আগে 3 বার ট্রফি উঁচিয়ে ধরে ভারতীয়রা। এবারের আসরেও দারুণ ছন্দে আছে দলটি। আসরে 3 ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে 15 বার। বিপরীতে এখন পর্যন্ত একটি গোলও হজম করতে হয়নি আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের। পিসিএলে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর কার্নার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। গতকাল দলে যোগ দিয়ে শাহিদ আফ্রিদি, ফকর জামানের সঙ্গে অনুশীলন করেন সাকিব। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে পাকিস্তান সুপার লিগে 2 আসরে চ্যাম্পিয়নে লাহোর কালান্দার্সের খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। সম্প্রতি ভারত পাকিস্তান সামরিক সংঘাতে 1 সপ্তাহ বন্ধের পর শনিবার পুনরায় শুরু হয় পিএসএল-এর চলতি আসর। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon.tv।